আমার সঙ্গে যেই স্টেজ শেয়ার করে তারই কি দরকার পড়ে না তো। স্টেজ শেয়ার করলে কি হয়েছে, আমি সব রকম মানুষের সাথেই স্টেজ শেয়ার করি। আপনারা মনে রাখবেন, উনি যদি কারোর সাথে স্টেজ শেয়ার করেন ভাববেন ওনার লাভ আছে, সেখানে জনগণের লাভ নেই। কোনো কাজী মাসুম আক্তারের সাথে স্টেজ শেয়ার করেননি, কারণ আমরা তুচ্ছ লোক, সৎ লোকেরা তুচ্ছ হয়। স্যার, অনুব্রত মণ্ডল যে খারাপ কাজ করেছে এটা তিনি একবারও মুখ ফুটে বলতে পারলেন না, কেন? মাল্লু আসে না, টাকা আসে না, উনি ওই দাদাগিরি থেকে স্টেজ শেয়ার করেছেন, ওখান থেকে মাল্লু পাওয়া যায়, তাই তো, টাকা পাওয়া যায়। সময় মতো স্টেজ শেয়ার করেছিলেন কার সাথে? সুভাষ চক্রবর্তীর সাথে, বাম আমলে ক্রীড়ামন্ত্রী ছিলেন সুভাষ চক্রবর্তী, সারাক্ষণ তার সাথে স্টেজ শেয়ার করতেন। তাকে যখন দরকার ছিল তিনি মমতা ব্যানার্জির সঙ্গে স্টেজ শেয়ার করেছেন এবং তার বদলে তিনি সিএবির করায়ত্ত নিজের হাতে নিয়েছেন। অমিত শাহের সঙ্গে স্টেজ শেয়ার করেছেন, তার বদলে বিসিসিআই এর কর্তৃত্ব ফলিয়েছেন। এগুলো তো ধান্দাবাজি। কিন্তু আপনি যেটা বললেন একদম শুরুতে, সুমিত দাবির সঙ্গে স্টেজ শেয়ার করে তিনি লক্ষ লক্ষ মানুষের সঙ্গে রীতিমতো চিটিংবাজি করেছেন। যারা সৌরভ গাঙ্গুলিকে দেখে জায়গা কিনেছে, জমি কিনেছে, তার কথায় প্রতারিত হয়। একদম আমি একদম জানি কেউ অ্যাড দিতেই পারে, কিন্তু তুমি এমন অ্যাড দেবে লোক তোমাকে বিশ্বাস করে ঠকবে। তাই সৌরভ বাবুরা যেখানে যেখানে শেয়ার করবেন, আমরা রাস্তায় লিখি না কুকুর হইতে সাবধান, পাগলা কুকুর হইতে লিখি না। আমি জনগণকে বলে রাখছি, পশ্চিমবঙ্গের জনগণকে, উনি যেখানে যেখানে স্টেজ শেয়ার করবেন ওই স্টেজ সম্পর্কে সাবধান হয়ে যাবেন। আমি দিদিকে সাবধান করে দিই, আপনাকেও ঠিক সময় মতো ছুঁড়ে ফেলে দেবেন। বলছি, এই সৌরভ গাঙ্গুলিদের মতো মানুষ আরো অনেকে আছে, আমি আর আলাদা করে নাম করছি না, তাদের কর্মকে তারা যে কর্ম জীবন কাটিয়েছেন, প্রশংসা অর্জন করেছেন, মানুষের ভালোবাসা অর্জন করেছেন, আমরা তাদের কর্মের জন্য সম্মান করি। কিন্তু এই সম্মান, এই ইমেজ যেটা পাবলিক এদেরকে দিয়েছে, সেই ইমেজ ভাঙিয়ে এই ধান্দাবাজি, চিটিংবাজি আর কতদিন চলবে স্যার? মানুষের না এই ধরনের সেলিব্রিটিকে, এই কি ফিগার বলেছিল, পাবলিক ফিগারকে একেবারে গঙ্গা জলে একেবারে বিসর্জন দিন। ওই দুর্গা পূজা আছে তো, মা দুর্গার যখন বিসর্জন হবে, এইসব সেলিব্রিটিদের বিসর্জন দিয়ে দিতে হবে। বঙ্গবাসীকে আমি বলে রাখি, সৌরভ বাবু তিনি পাবলিক ফিগার, চোর, ডাকাত, চিটিংবাজ, ছ্যাচর, উনি কিছু দেখবেন না। যেখান থেকে মাল্লু আসবে, লাভ আসবে, ক্ষমতা আসবে, তিনি সেখানেই শেয়ার করে ফেলবেন। কাজী মাসুম আক্তার বলছেন? হ্যাঁ বলছি, বলুন। বিবিধ নিউজ থেকে অমিত বলছিলাম স্যার। আচ্ছা বলুন। বলছি, সৌরভ গঙ্গোপাধ্যায়, বাংলার গর্ব, সৌরভ গঙ্গোপাধ্যায়কে যখন অনুব্রত মণ্ডলের সঙ্গে স্টেজ শেয়ার করা নিয়ে জিজ্ঞাসা করা হয়, তিনি উত্তরে বলেন যে তিনি একজন সেলিব্রিটি মানুষ, পাবলিক ফিগার। এই ধরনের কেন, যে কোনো মানুষের সঙ্গেই তাকে দেখা যেতে পারে, স্টেজ শেয়ার করতে দেখা যেতে পারে এবং ভবিষ্যতেও দেখা যাবে। আপনার প্রতিক্রিয়া কি? দেখুন, ওনার যখন যাকে দরকার তার সাথে উনি স্টেজ শেয়ার করেন। উনি সুমিত দাবিওয়ালের সাথে স্টেজ শেয়ার করেছিলেন, হাইল্যান্ড গ্রিনের যিনি মালিক, প্রমোটার সুমিত দাবিওয়াল, এবং তিনি হাইল্যান্ড গ্রিনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছিলেন। ওনাকে বিরাট পরিমাণে জমি দেওয়া হয়েছে। উনি সেই জমিটা সৌরভ গাঙ্গুলি ক্রিকেট কোচিং একাডেমি করবে এই প্রতিশ্রুতি দিয়ে প্রকাশ্য টিভি চ্যানেলে উনি প্রায় 5,000 মধ্যবিত্ত, মধ্যবিত্ত বাঙালি যারা তার প্রতি আবেগপ্রবণ, তাদেরকে ফ্যাট বেচিয়েছিলেন। এখন সুমিত দাবিওয়াল কাজ অসম্পূর্ণ করে পালিয়ে গেছে, নিজেকে কোর্টের কাছে দেউলিয়া ঘোষণা করেছে। তিনি সুমিত দাবিওয়ালকে সাথে স্টেজ শেয়ার করেছিলেন, লোক তাকে বিশ্বাস করেছিল, লোক প্রতারিত হলো। ক্লিয়ার? উনি কখনো কাজী মাসুম আক্তারের সাথে স্টেজ শেয়ার করেননি, কারণ আমরা তুচ্ছ লোক, সৎ লোকেরা তুচ্ছ হয়। উনি ঠিক সময় মতো স্টেজ শেয়ার করেছিলেন কার সাথে? সুভাষ চক্রবর্তীর সাথে, বাম আমলে ক্রীড়ামন্ত্রী ছিলেন সুভাষ চক্রবর্তী, সারাক্ষণ তার সাথে স্টেজ শেয়ার করতেন। তাকে যখন দরকার ছিল তিনি একাধিক জমি হাতিয়েছিলেন। তিনি ওই স্কুল করার নাম করে জমি নিয়েছিলেন। তারপরে অশোক ভট্টাচার্য, শিলিগুড়ির নেতা, তার কাছ থেকে তিনি অনেক কিছু হাতিয়েছিলেন। এই শব্দটা খুব ভালো যায়, হাতিয়েছিলেন। তিনি তার সাথে স্টেজ শেয়ার করেছিলেন। তিনি অমিত শাহের সাথে স্টেজ শেয়ার করেছেন, এমনকি নিজের বাড়িটাও শেয়ার করেছিলেন, বাড়িতে ইনভাইট করেছিলেন। এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের উনি প্রেসিডেন্ট হয়েছিলেন একদম অমিত শাহ পুত্রের সাথে সমতালে, জয় শাহর সাথে স্টেজ শেয়ার তিনি করেছিলেন। তিনি পাবলিক ফিগার। আবার তিনি মমতা ব্যানার্জির সাথে শেয়ার করছেন, ববি হাকিমের সাথে শেয়ার করছেন।
হুম এবং অবশ্যই অনুব্রতর সাথে করছেন। অসাধারণ পণ্ডিত জ্ঞানী, যে অনুব্রত যে ওই শঙ্করকে চ্যালেঞ্জ করতে পারে, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, খড়গ দেখিয়েছেন, খড়গ মেরে দেবে একটা। স্যার, অনুব্রত মণ্ডল যে খারাপ কাজ করেছে এটা তিনি একবারও মুখ ফুটে বলতে পারলেন না, কেন? টাকা দিলে সব খারাপ কাজ ভালো হয়ে যাবে। উনি উনি শালবনিতে ইন্ডাস্ট্রি করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। উনি একটা কোম্পানির সাথে ঐক্যবদ্ধ হয়েছিলেন এবং তার শিল্প কারখানা ঘোষণা করার জন্য তিনি মমতা ব্যানার্জির সাথে স্টেজ শেয়ার করেছিলেন। কোথায়? স্পেনে। এখানে না, স্পেন থেকে তিনি ঘোষণা করে স্টেজ শেয়ার করে যে আমি এই শালবনিতে ইন্ডাস্ট্রি খুলবো, লৌহ নাকি লৌহ স্কোয়ার শিল্পটা কি করবো আর কি। সেই অস্তাচলে একটা কথাও মেলেনি। নিউ টাউনে বেশ কিছু প্রজেক্টের তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডার, সেই প্রজেক্টগুলো অসমাপ্ত হয়ে গেছে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই প্রজেক্টের প্রমোটারগুলোর সাথে, পয়সার লোকদের সাথে উনি স্টেজ শেয়ার করেছেন। আমার বক্তব্য, একজন মানুষ যার মান্যতা আছে, লোকটাকে শ্রদ্ধা করে, তার অনুব্রত যে কাঁচা কাঁচা খিস্তি দিয়েছেন একজন আইসি, সে আইসির সাথে তিনি স্টেজ শেয়ার করেন। ও তো গরিব লোক, উনি কখনো গরিব লোকের সাথে স্টেজ শেয়ার করেন কি? মহান মানুষের সাথে কি কোনোদিন ভুল করে স্টেজ শেয়ার করেছেন? যেখান থেকে মাল্লু আসে না, টাকা আসে না। উনি ওই দাদাগিরি থেকে স্টেজ শেয়ার করেছেন, ওখান থেকে মাল্লু পাওয়া যায়, তাই তো, টাকা পাওয়া যায়। উনি স্টেজ শেয়ার করেন। আমি ওনাকে বলবো, আপনি অনুব্রতর সঙ্গে থাকুন। অনুব্রত যে অসাধারণ গালাগাল দিয়েছেন এই রোদ্দুর রায়কে সঙ্গে নিয়ে, যদিও রোদ্দুর রায় ইনকাম নেই, পয়সা পাবে না, কিন্তু রোদ্দুর রায়কে সঙ্গে নিতে হবে, ভালো দিতে পারে। গরিব মানুষের জন্য যখন খেলাধুলা করতেন তখন কিছু কাজ করতেন। আর এই বর্তমান সময়ে লকডাউনের সময় একবার দেখা গিয়েছিল বেলুর মঠে খুব সম্ভবত তিনি কিছু চাল ডাল পাঠিয়েছিলেন, এইটুকুই, এর থেকে বেশি কিছু নয়। আমি বলি ওইটাকে রিফিউজ করা দরকার ছিল। উনি দিয়েছেন কত, দিয়েছেন কি আমাদের জন্য? অজস্র মানুষ ক্ষতিগ্রস্ত। ওনার স্টেজ শেয়ার করলেই সর্বনাশ হয়ে যাবে। আপনারা মনে রাখবেন, উনি যদি কারোর সাথে স্টেজ শেয়ার করেন, ভাববেন ওনার লাভ আছে, সেখানে জনগণের লাভ নেই। আপনি একটা বলুন স্টেজ শেয়ার করেছে মানুষের লাভ হয়েছে, একটা বলুন, একটা উদাহরণ দিন হবে। অনুব্রত এই যে পাপ করেছে তার বিরুদ্ধে একটি শব্দ বলার ক্ষমতা তার নিয়ে। আমরা রক্ত দিয়েছি, রক্ত রক্ত মৃত্যু মুখে পড়েছি, আমরা কিন্তু মনোহরবার বলে চলেছি। উনি বলবেন না, ওনার আর্থিক ক্ষতি হয়ে যেতে পারে, কারণ দুজনই পাবলিক ফিগার। একটা হচ্ছে অনুব্রত পাবলিক ফিগার, আর সৌরভ গাঙ্গুলি পাবলিক ফিগার। দুটো ফিগারের মিল হয়ে গেছে। কি অপূর্ব মিলন, ফিগারে ফিগারে মিলন। স্যার, আমি বলছিলাম, আপনি যে বলছেন মমতা ব্যানার্জির সঙ্গে স্টেজ শেয়ার করেছেন এবং তার বদলে তিনি সিএবির করায়ত্ত নিজের হাতে নিয়েছেন, অমিত শাহের সঙ্গে স্টেজ শেয়ার করেছেন, তার বদলে বিসিসিআই এর কর্তৃত্ব ফলিয়েছেন, এগুলো তো ধান্দাবাজি। কিন্তু আপনি যেটা বললেন একদম শুরুতে, সুমিত দাবির সঙ্গে স্টেজ শেয়ার করে তিনি লক্ষ লক্ষ মানুষের সঙ্গে রীতিমতো চিটিংবাজি করেছেন, প্রতারণা করেছেন। আর তার জন্য মহেশতলা থানায় 147 জন ওই হাইল্যান্ডিনের ফ্ল্যাট হোল্ডার ওই সুমিত দাবিওয়ালার বিরুদ্ধে এবং সৌরভ গাঙ্গুলির বিরুদ্ধে লিখিত কমপ্লেন করেছে। কান্না ঝরা কমপ্লেন, তাদের চোখের জলের কমপ্লেন। ক্লিয়ার? অর্থাৎ বঙ্গবাসীকে আমি বলে রাখি, সৌরভ বাবু তিনি পাবলিক ফিগার, চোর ডাকাত চিটিংবাজ ছ্যাচর, উনি কিছু দেখবেন না। যেখান থেকে মাল্লু আসবে, লাভ আসবে, ক্ষমতা আসবে, তিনি সেখানেই শেয়ার করে ফেলবেন। তাই সৌরভ বাবুরা যেখানে যেখানে শেয়ার করবেন, আমরা রাস্তায় লিখি না কুকুর হইতে সাবধান, পাগলা কুকুর হইতে লিখি না। আমি জনগণকে বলে রাখছি, পশ্চিমবঙ্গের জনগণকে, উনি যেখানে যেখানে স্টেজ শেয়ার করবেন ওই স্টেজ সম্পর্কে সাবধান হয়ে যাবেন, তাহলে সমূহ বিপদ আসন্ন। আর যারা তাকে স্টেজে তুলবেন মাথায় রাখবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে ব্ল্যাকমেল করে দেবেন। যেমন বামেদের যথা সময় ছুঁড়ে ফেলে দিয়েছে, ক্ষমতা নেই বামেদের, ক্ষমতা নেই, তার সাথে থাকে নাকি। তারপরে অমিত শাহকে ঘরে ডেকেছিলেন, খাইয়েছিলেন, ছুঁয়ে ফেলে দিয়েছেন। আর বিজেপি দরকার নেই, বিজেপি তাকে ক্ষমতা আনতে দিয়েছিল। এখন তিনি দিদির সাথে আসে, দিদির অনুব্রতদের সাথে স্টেজ শেয়ার করছেন, স্টেজ শেয়ার করছেন। আমি দিদিকে সাবধান করে দিই, আপনাকেও ঠিক সময়ের মধ্যে ছুঁড়ে ফেলে দেবে, ফেলে দিয়ে আবার অমিত শাহের কাছে জাম করে দেবে। যেভাবে আমরা জঙ্গলের বিভিন্ন জন্তু জানোয়ারদের জাম করতে দিই, উনি জাম করে ফেলবেন। অর্থাৎ উনি যেখানে যেখানে স্টেজে উঠবেন সেই স্টেজটা পবিত্র হয়ে যাবে।
এই হলো বাংলার সৌরভ মহারাজ, কত কাজ, প্রচুর কাজ তিনি করেন। ধন্যবাদ। স্যার আমি বলছি একদম শেষ প্রশ্ন স্যার, আমি বলছি এই সৌরভ গাঙ্গুলিদের মতো মানুষ আরো অনেকে আছে, আমি আর আলাদা করে নাম করছি না, তাদের কর্মকে তারা যে কর্ম জীবন কাটিয়েছেন, সেই কর্মে যে প্রশংসা অর্জন করেছেন, মানুষের ভালোবাসা অর্জন করেছেন, আমরা তাদের তাদের কর্মের জন্য সম্মান করি, কিন্তু এই সম্মান, এই ইমেজ যেটা পাবলিক এদেরকে দিয়েছে, সেই ইমেজ ভাঙিয়ে এই ধান্দাবাজি চিটিংবাজি আর কতদিন চলবে স্যার? এটা একটা সমাজের বড় ক্ষয় রোগ, জানেন? মানুষের আবেগ কি নিয়ে খেলাধুলো। মানুষ কাউকে কখনো ভক্তি করবে, শ্রদ্ধা করবে, এটা তো মানুষের ধর্ম। ক্রিকেট কোনো আন্তর্জাতিক খেলা না, ওটাকে খেলা বলে মনে করি না। কিন্তু যারা ক্রিকেট খেলাকে মনে করে, এই 10-12টা দেশের লোক, বাকি দেশ তো খেলাটার নামই জানে না। আমেরিকার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়া আড্ডা গেলে গুরুত্ব দেবে, সৌরভ গাঙ্গুলি গুরুত্ব দেবে না। ওটা করে খেলাই ক্লিয়ার। আমেরিকার রাস্তায় বাস্তবাকে গুরুত্ব দিতে পারে, সৌরভ গাঙ্গুলিকে গুরুত্ব দেবে না। কোনো বাঙালি ছাড়া, বাঙালি বা এই 12টা দেশের লোক হলে গুরুত্ব দিতে পারে, যারা ক্রিকেট খেলাটা বোঝে। কিন্তু বাংলার প্রচুর মানুষ, ভারতের প্রচুর মানুষ এই খেলাটাকে শ্রদ্ধা করে। এটা কোনো অপরাধ না, কেউ খেলাকে শ্রদ্ধা করতেই পারে। শ্রদ্ধা করে বলে সৌরভকে শ্রদ্ধা করে, তাই তো? সৌরভ সেই শ্রদ্ধা, সেই আবেগটাকে নিয়ে তার ব্যবসায় চালিত করবে, তাদের আবেগকে অমর্যাদার একেবারে সলিলে ডুবিয়ে মারবে। এটা হতে পারে? ধরুন কেউ আমাকে শ্রদ্ধা করে বিশ্বাস করে কিছু দিয়ে গেল, আমি সেটা লুটে নিলাম, ভালো? মানুষ কাকে ভক্তি করবে বলুন, কাকে শ্রদ্ধা করে? আমাদের মতো সাধারণ মানুষের কি করা উচিত বলুন তো? আমাদের মতো সাধারণ মানুষদের না এই ধরনের সেলিব্রিটিকে, এই কি ফিগার বলেছিল, পাবলিক ফিগারকে একেবারে গঙ্গা জলে একেবারে বিসর্জন দিয়ে দিতাম। ওই দুর্গা পূজা আছে তো, মা দুর্গার যখন বিসর্জন হবে, এইসব সেলিব্রিটিদের বিসর্জন দিয়ে দিতে হবে। কাজী মাসুম আক্তার তার জীবদ্দশায় এই বয়স পর্যন্ত কি কি কাজ করেছে মানুষের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, ভারত মাতার জন্য, সমাজের জন্য। আর সৌরভ গাঙ্গুলি কি কাজ করে চ্যালেঞ্জ করছি। সৌরভকে অনেক বেশি লোক গুরুত্ব দিয়েছে, ঠিক কথা। এটি তো মানুষের অসুখ, মানুষের তো এটাই পাওয়া। ওই জন্য যে চুরি করে সে ভোট পায়। যেমন পার্থ চট্টোপাধ্যায় বেহালা থেকে দাঁড়ালে 2026 সালে জিতে যাবে, এই জিতে যাওয়ার কোনো মান্যতা আছে? এই জনপ্রিয়তা কোনো মান্যতা আছে? তেমন সৌরভ গাঙ্গুলির জনপ্রিয়তার মান্যতা নেই। ইতিমধ্যে রাজ্যের অর্ধেক লোক ঘৃণা করতে শুরু করেছে। প্রত্যেকে মাথায় মাথায় মারছে, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, যারা সৌরভ গাঙ্গুলিকে দেখে জায়গা কিনেছে, জমি কিনেছে, তার কথায় প্রতারিত হয়। আমি জানি কেউ অ্যাড দিতেই পারে, কিন্তু তুমি এমন অ্যাড দেবে, লোক তোমাকে বিশ্বাস করে ঠকবে। আমাকে ধরুন বিশ্বাস করে আপনি বললেন আপনি পদ্মশ্রী অ্যাওয়ার্ডি, আপনার কথা বিশ্বাস করি, আপনি যে জায়গাটা আবার কিনতে বলুন, আমি কিনবো। আমি করলাম কি, প্রমোটারের সাথে গোপন আতাত করে একটা ফোর জায়গা, 2 নম্বরই জায়গা আপনাকে গছিয়ে দিলাম। এটা কি আমার কাজ হবে বলুন? উত্তর দিন। একদম। এটা হলো বিশ্বাসঘাতকতা। একদম। উনি যেখানে যেখানে স্টেজ শেয়ার করবেন, সেই স্টেজটা প্রথম ধরে গেছে, মনে রাখতে হবে। কি বললাম? একদম। যেখানে যেখানে উনি স্টেজ শেয়ার করবেন, ধরুন একটা শিল্প সম্মেলন, ধরতে হবে শিল্প সম্মেলনটা পচে গেছে। শিল্প সম্মেলন যদি পচে না যেত, তাহলে সৌরভ ডাক পেত না। একটা ক্রিকেটার কি করে এত পয়সাওয়ালা হয়, এটা নিয়ে তদন্ত করা উচিত। আমি ইডিকে বলছি, অনুরোধ করছি, একটু তদন্ত করে দেখুন তো, একটা ক্রিকেটার কি করে শিল্পপতি হয়। একটু তদন্তের দরকার আছে, ভীষণ দরকার তদন্ত করা। একদম। কত টাকা সে পায় এই শিল্পপতি হয়ে যায়, 150 কোটি টাকার মালিক হয়ে যায়, এই 1,500 কোটি টাকার মালিক হয়ে যায়। কি করে? প্রতিটা ক্রিকেট খেলতে কত ইনকাম আছে, কত একটা কত ইনকাম আছে, তার কোথায় কোথায় বাড়ি আছে, কোথায় কোথায় ইনভেস্টমেন্ট আছে, দেখতে হবে। এটা আমি কাউকে ওনাকে দুর্নীতিগ্রস্ত বলতে চাইছি না, কিন্তু ওনাকে নজরে রাখতে চাইছেন। এত পয়সা হতে হয় কি করে? একদম একদম। একটা এমএলএ যদি 10 তলা বাড়ি হয়, সে কত টাকা ইনকাম করে? তার 10 তলা বাড়ি হবে? ধরেই তো গেছে চোর। একদম। ব্যাখ্যা দরকার নেই, গবেষণা দরকার। একটা এমপি যদি বিরাট বাড়ি হয়, ঘরের মধ্যে ওই চলমান সিঁড়ি থাকে, ফ্ল্যাটের মধ্যে, বিল্ডিং এর মধ্যে চলমান সিঁড়ি, কটা দিন হবে? সে করতে পারবে কোথেকে? আমি যদি এখন 1 তলার বাড়ির মালিক হই, আমি যদি এখন 50 তলা বিল্ডিং এর মালিক হই, আমি একটা স্টুডেন্ট মাস্টার, ধরে নিতে হবে আমি চিটিং বা চোর অথবা সন্ত্রাসবাদী, নাকি? একদম। আমি ওসামি দেখতে হবে, পুরনো সম্পত্তিও থাকতে পারে বাপ ঠাকুরদার, সেটা কত থাকবে? 150 কোটি মালিক হবে? তার একটা লিমিট থাকবে অবশ্যই। তার স্ত্রী তাকে যে বিয়ে করেছিল, তখন তার স্ত্রীরা ধনী বেশি ছিল না সৌরভরা বেশি ধনী ছিল? দেখতে হবে।
আমি আপনাকে বললাম তো, হুম ধরুন আমি হঠাৎ করে 50 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেলাম, হুম আমার 50টা গাড়ি আছে, বাড়ি আছে, ভালো করে বুঝুন, তার মানে হুম। ধরতে হবে হুম। আমার সাথে লস্করের এইবার সম্পর্ক আছে, আমার সাথে আল কায়দার রিলেশন আছে। কি ভুল বললাম না ঠিক বললাম? একদম একদম। করতে টাকাটা করতে বাবা অর্থাৎ যাচাই করা দরকার। যাচাই করা দরকার। করতে একদম। টাকা কে টাকা দিচ্ছে? একদম। একটা গুরুত্বপূর্ণ উপসংহার দিয়ে এটা আমরা শেষ করলাম যে আহ, যাচাই করা দরকার এবং মানুষ এদেরকে ঘৃণা করতে শুরু করেছে। আপনাকে আমি ছোট্ট কথা বলি, হিরণ একবার দাবি করেছিল ওই এর সম্পর্কে, দেবের সম্পর্কে, যে দেবের শিক্ষায় চুরি আর রেশনে চুরির মাল দেব পেয়েছে, হুম। এটাকে হিরণ দাবি করেছিল। হুম হুম আর দেব বলেছিল, প্রখ্যাত অভিনেতা দেব, হুম। দেব আমাকে চোর বলছে, এই টালিগঞ্জ প্রিভিয়াস একাধিক লোক চুরি করেছে, আমার কাছে ফোন আছে, দেব বলেছে। বলুন কি বলবেন? হুম সিনেমা করে চুরি করছে, ধনী হচ্ছে কার টাকায়? ওই অসহায় শিক্ষকদের টাকায়, ওই হুম। গরিব লোকদের ওই রেশনের টাকায় ধনী হচ্ছে অভিনেতা অভিনেত্রীরা। এর চেয়ে কুলাঙ্গার লজ্জা সেলিব্রিটি সমাজে কি হতে পারে? এই তো সেলিব্রিটি, হুম। এরা সব জাতি, এরা নয় কেউ সেলিব্রিটি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ।